বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 সালের বিধি বা নিয়ম। আপনারা PRB লিখবেন না, পুলিশ প্রবিধান। পুলিশ প্রবিধান পরিষ্কার করে লিখবেন 1943 সালের প্রবিধান বা বিধি বা নিয়ম, এইভাবে লিখবেন। এই পুলিশ প্রবিধানের 1 থেকে তহিদ স্যার বন্ধ করে দেন। 1 থেকে 1290টা PRB আছে। এর মধ্যে আমরা আলোচনা করব 80 থেকে 90টা, এবং গুরুত্বপূর্ণ আরো যে কটা কম থাকে ওর মধ্যে আমি আপনাদের বলবো এবং আপনাদের চাওয়া পাওয়ার সাথে বলবেন, সেগুলো আলোচনা করব। এখন গতকাল যা পড়ছিলাম, দুই পড়ছিলাম অফিসার, প্রত্যেক পুলিশ সদস্য অফিসার হিসাবে গণ্য হবে। 3, জনসাধারণের সাথে যখন পুলিশ অফিসার যখন জনসাধারণের সাথে কি ধরনের সম্পর্ক হবে পুলিশের, সেই সম্পর্কে বলছে। জনগণের সাথে পুলিশের ভালো সম্পর্ক করতে হবে 33 ধারা। 34 ধারা কি বলছে? অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো সম্পর্ক করতে হবে, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো সম্পর্ক করবেন। 35, ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, পুলিশ অফিসারের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 68 ধারা কেস ডায়েরি, 68 ধারা হলে কেস ডায়েরি, 68 ধারা কেস ডায়েরি। 86 ধারা তারা বলে কি বিধি, 86 বিধিতে বা প্রবিধানে বলছে, 86 প্রবিধানে বলছে পুলিশ জনকল্যাণমূলক কাজ করবে, জনকল্যাণমূলক কাজের জন্য প্রস্তুত থাকবে। 87, পুলিশ কখনো কোন জায়গায় চাঁদা তুলতে পারবে না, কিন্তু চাঁদা দিতে পারে। মসজিদ, মন্দির, গির্জার টাকা দিতে পারবে কিন্তু তুলতে পারবে না। এরপরে 188 বলছে হচ্ছে অস্ত্র লাইসেন্স থেকে অব্যাহতি। 88 হচ্ছে অস্ত্র লাইসেন্স থেকে অব্যাহতি। 1012 অস্ত্র লাইসেন্স থেকে অব্যাহতি। অস্ত্র আইনের 1 খ। এরপরে 106 সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা। আমি আপনি সরকারি কর্মচারী, আমরাও সরকারি আচরণ বিধিমালার বাইরে যেতে পারবো না। এরপরে 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না, সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 109 কি বলছে স্যারেরা? 109 হচ্ছে ওই টাকা পয়সা ধার লেনদেন করা যাবে না। 109 টাকা পয়সা ধার লেনদেন করা যাবে না। 110 ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত আপনি আমি পুলিশ সদস্য কখনোই কোনো নিলাম বা কোনো ইস্যু অংশগ্রহণ করতে পারবে না, নিলাম বা ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবে না। 117 হলো ঊর্ধ্বতন কর্মকর্তার, সবাই ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ বা ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ, মানে নিয়ম নীতি রক্ষা করে। আপনার উপরকে র্যাঙ্কের কথা আপনি শুনে চলবেন, এটাই বিধান। 118 পুলিশের দায়িত্ব কর্তব্য শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পুলিশের দায়িত্ব কর্তব্য। 120 অপরাধের সংবাদ, পুলিশ অফিসার কাকে জানাবেন? ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আজকে নতুন আলোচনা করব 142, 143 এবং 43 কেন এবং কোথায় ব্যবহার করা হয়। আমরা এখন বেআইনি সমাবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এই বেআইনি সমাবেশ সংক্রান্ত 4টি আইনে আমরা পড়ব। 4 আইনের ভিতর কোথায় আছে? 1861 সালের পুলিশ আইনের 30 ক, 30 ক এর 1, 30 ক এর 2। এগুলো বলছে কখন লাইসেন্স দেবে, কোন কোন রাস্তা পরিদর্শন করবে, পুলিশ অফিসার কোন কোন স্থান দিয়ে তাদের সময় লাইসেন্সের কোন কোন স্থান দিয়ে তারা যাওয়ার সময় করে দেবে, এই বিষয় সম্পর্কে বলছে। কখন বৈধ সমাবেশ হবে, কখন অবৈধ সমাবেশে পরিণত হয়, এটা পুলিশ আইনে বলছে 1861 সালে। আর 1860 সালের দণ্ডবিধি আইনের 141 ধারায় বলছে পুলিশ বেআইনি সমাবেশের সংজ্ঞা। এখানে 5টা কথা আছে, 5টা কথা লিখবেন। যদি সংজ্ঞা বা টিকা আসে আর লিখবেন। আর যদি বলে উপাদান বৈশিষ্ট্য, তাহলে ক্রমিক নাম্বার অনুসারে লিখে উত্তর করবেন।
এই বেআইনি সমাবেশের শাস্তির কথা আছে। বেআইনি সমাবেশের শাস্তি হলো, বেআইনি সমাবেশের শাস্তি দণ্ডবিধি আইন থেকে লিখবেন। বেআইনি সমাবেশের শাস্তি দণ্ডবিধি আইনে উল্লেখ আছে। আর সংজ্ঞা কোথায় আছে? দণ্ডবিধি আইন 1860 সালে সংজ্ঞা এবং শাস্তির কথা উল্লেখ আছে। আর লাইসেন্স কোথায় পেলেন? পুলিশ আইন 1861 সালের পুলিশ আইনই পাইছি। লাইসেন্স নিতে বাধ্য করছেন, কোন কোন এলাকা কোন কোন সড়ক পরিদর্শন করবে, কোথায় কখন র্যালি করবে সেই সম্পর্কে বলছে পুলিশ আইনে। কখন বৈধ সমাবেশ হবে? পুলিশ আইনে। কখন অবৈধ হবে? পুলিশ আইনে আছে। বৈধ সমাবেশ কখন অবৈধ হবে? পুলিশ আইনে আছে। এরপরে পুলিশ আইন তো মনে হয় পড়াইছি। তাহলে পুলিশ আইনে 30-এর কয়ের 1 আছে বৈধ সমাবেশ। এটা ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলে, যখন ছত্রভঙ্গ না হয় তাহলে পুলিশি আইনের 1861 সালের পুলিশ আইনের 30-এর কয়ের 2 তখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয়ে যাবে। ঠিক আছে। এখন এই সমাবেশ ছত্রভঙ্গ কিভাবে করবেন? এই সমাবেশ ছত্রভঙ্গ করতে গেলে 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইন বা সিআরপিসি বলা হয়। সিআরপিসির 127, 128 ধারার বিধান মতে কত মুখে বলবেন অথবা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন। কখনো সামরিক শক্তি তলব করবেন অথবা সামরিক শক্তির কমিশন প্রাপ্ত অফিসার এসে এই সমাবেশ ছত্রভঙ্গ করে থাকে। এই হলো বেআইনি। তাহলে পিআরবি 143, 142 আর 43 কখন মারবেন? যখন এই সমাবেশ মৌখিকভাবে আপনি ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 127, পুলিশ প্রবিধানের 30-এর কয়ের 1 এবং পুলিশ প্রবিধানের হচ্ছে 142। আর এই যখন বল প্রয়োগ করবেন শক্তি প্রয়োগ করবেন সেখানে আছে ফৌজদারি কার্যবিধি আইনের 128, পুলিশ আইনের 30-এর কয়ের 2 এবং পুলিশ প্রবিধানের 143 বিধি ব্যবহার করবেন। এতটুকুই। ঠিক আছে। তাহলে আপনারা পড়লেন কি? 142 পুলিশ আইনের 30-এর কয়ের বিধান অনুসরণ করবেন। 143 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করবেন। এই শেষ। এখন আসেন 145 সশস্ত্র দল নিয়োগ। যেখানে বেআইনি সমাবেশ হবে, যেখানে মারামারি মিছিল মিটিং হতে পারে, সেখানে পূর্বেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অথবা যেখানে অপরাধ সংগঠন হয়েছে সেই স্থান ঘিরে রাখা, সেখানে পুলিশের পাহারা রাখা। এটা হচ্ছে 145। এইটা কোন সময় ব্যবহার করবেন? এই যে আপনারা মনে মনে করছেন এতদিন প্রশ্ন করি তল্লাশি, আগে পরে নিচে এখানে বলি নে, আগে পরে সময় বললে এই 145-এর ব্যবহার আছে। ওই ফোর্স মোতায়েন করবেন, চতুর্পাশে ঘিরে রাখবেন বা এক পাশেই বসা রাখেন, তখন এই 45 দ্বারা ব্যবহার করা হয়। 145 এতটুকুই। 145 হলো সশস্ত্র পুলিশ দল নিহত যারা অস্ত্র শস্ত্র থাকবে। এই পুলিশ দল ওই বেআইনি সমাবেশ কোনো জায়গা তল্লাশি যাবেন, গ্রেপ্তারে যাবেন, এই সশস্ত্র পুলিশ অফিসার 145-এ আপনি পুলিশ প্রবিধানে নিয়োগ করবেন বা ওখানে ডিউটিরত অবস্থায় রাখবেন। এখন আসেন স্যার আপনাদের সাথে চলে যাব 151 দ্বারা। 151 প্রবিধান 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 151 সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব। এই সশস্ত্র পুলিশ দল এর হলো বেআইনি সমাবেশ বা দাঙ্গার সময় এই পুলিশ দলের সঙ্গে উপস্থিত কিনা থাকে ম্যাজিস্ট্রেট। এটা কোথায় পেলেন? ফৌজদারি কার্যবিধি দেখছেন এবং পুলিশ আইনেও দেখছেন। আমরা যখন বেআইনি সমাবেশ বা বিশাল জনগণের সমাগম 4-5 তারিখেও দেখছেন প্রত্যেক বড় বড় দলের সাথে, তারপরে সেনাবাহিনীর সাথে ওখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছে। ঠিক আছে। ওনাদের নির্দেশেই পরিচালিত হয়েছিলাম। বাস্তব আপনারা দেখছেন যে ওনাদের নির্দেশেই সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররা পরিচালিত হয়েছিল। ঠিক আছে। যখন সংযোগ বিচ্ছিন্ন হবে তখন তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন কি করবেন আর কি করবেন না। এখন সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত পুলিশ ম্যাজিস্ট্রেট উপস্থিত দায়িত্ব। আমরা যে ডিউটি যাই অস্ত্রগুলি সহকারে বেআইনি সমাবেশ বা দাঙ্গা, আসলে কিন্তু বেআইনি সমাবেশ আর দাঙ্গা হয় না। প্রথমে কিন্তু লাইসেন্স নেয়, সুন্দরভাবে মিছিল মিটিং, কোথাও ধরেন যে মাছ মারে, অনেক লোক মাছ মারে আছে না, বিল ছেড়ে দেয়, ওইখানেও কিন্তু প্রচুর লোক কাজ করে, ওখানে পুলিশ মোতায়েন হতে পারে, বহুত লোকের সমাগম, মারামারি গ্যাঞ্জাম হতে পারে, সেখানে ম্যাজিস্ট্রেট অনেক জায়গা আছে, অনেক লোক কাজ করে। এই যা অনুমতি নেই তারা এই পলো নামায় এবং লাইসেন্স নেয়। তাই ওইখানে যখন আপনার এই কার্যক্রম চলবে ওইখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকার, দাঙ্গায় থাকার, বেআইনি সমাবেশে পুলিশের সাথে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকে। এই ম্যাজিস্ট্রেট যখন
ওই তার কি দায়িত্ব আর আপনার আমার কি দায়িত্ব সেই সম্পর্কে বলছে। আপনারা এখানে ছোট ছোট করা আছে, আরো ছোট করে বলবো, খেয়াল করেন। 151, 151 একে বলছে পুলিশ দলের অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। মানে কোন পুলিশের আপনি কোন জায়গা পাঠাবেন, বন্টন করবেন, কে ডানে করবে, কে বামে যাবে, কে 2 জন ওদিক যাবে, 3 জন এনে বসে থাকবে, এই কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। তাহলে উনি ম্যাজিস্ট্রেট যতই ওনার ক্ষমতা থাক, কিন্তু এই যে আপনার আমার দায়িত্ব বন্টন বিন্যাস করবে, কে কোন দিক যাবে, কে কি দায়িত্ব পালন করবে, এই বিন্যাস কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন গুলিবর্ষণ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দায়ী থাকবেন। তাহলে কখন আমরা বল প্রয়োগ করব, কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করব, এই সিদ্ধান্তের ব্যাপারে ওই ম্যাজিস্ট্রেটই এই সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে এই সশস্ত্র দলের সঙ্গে যে পুলিশ অফিসার আছে। তাহলে দেখেন প্রথমবার বলছে কি, এই আমরা যে বিন্যাস তালিকা, আমরা আমাদের যে অধীনে কিভাবে বন্টন হবে, কে কোথায় দায়িত্ব পালন করবে, এই বিষয়ে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না। 2 নম্বরে কি বলছে, কখন বল প্রয়োগ করবো, গুলিবর্ষণ করা হবে, কখন বল প্রয়োগ, এর ভিতরে কিন্তু লাঠিচার্জ হতে পারে, ডেল নিক্ষেপ করতে পারে। এই বল প্রয়োগ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দেবে ম্যাজিস্ট্রেট। আপনার সাথে যিনি ম্যাজিস্ট্রেট আছেন এই ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দেবে। নাম্বার 3, যখন প্রয়োজন দেখা যাবে তখন তখন তিনি পুলিশ দলের অধিনায়ককে বল প্রয়োগ এবং গুলি চালাবার নির্দেশ দেবেন। যখন প্রয়োজন হবে, ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করবে, তখন পুলিশ দলের অধিনায়ককে বলবে, উনি সবাইকে বলবেন না। ম্যাজিস্ট্রেট কাকে বলবে, অধিনায়ককে নির্দেশ দেবেন, অধিনায়ককে নির্দেশ দেবেন। যখন প্রয়োজন হবে তখন পুলিশ দলের অধিনায়ককে বল প্রয়োগ এবং গুলি চালানোর নির্দেশ দেবেন, কিন্তু এ ধরনের নির্দেশাবলী প্রদানের পর তা প্রতিপালনের জন্য দল বিন্যাস এরূপ অফিসার স্ববিবেচনা ব্যবহৃত করতে পারেন। মানে আপনাকে যে গুলি বা বল প্রয়োগ করতে বলছে, এই গুলি কিভাবে চালাবেন, এই বল কিভাবে প্রয়োগ করবেন, এটা পুলিশ দলের যে অধিনায়ক আছে, পুলিশের কার্যক্রম তার স্ব বিবেচনায় তারা ওই কার্যক্রম পরিচালনা করবে। তাহলে ম্যাজিস্ট্রেট কি করলো, একবার গুলি করবেন কি করবেন না সেই বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন। এবং গুলি করতে বা বল প্রয়োগ করতে বলছে অধিনায়কের নির্দেশ দিয়েছে। এই অধিনায়ক যখন আমাদের নির্দেশ দেবে আমরা তখন ঝাঁপায় পড়ি বা গুলি বর্ষণ করি বা এই বল প্রয়োগ করি। এই বল প্রয়োগ কিভাবে করব, কখন কতটুকু করব, এই বিষয়ে বিন্যাস তালিকা বা এই বিষয়ে উনি আমার স্ববিবেচনা, আমার যেরকম জ্ঞানে আসবে আমি সেই জ্ঞান অনুসারে এই কার্যক্রম পরিচালনা করব। ঠিক আছে, আমি সহ আমরা যেন পুলিশ সদস্য সবাই এই ধরেন ম্যাজিস্ট্রেট থাকলে যদি বলে দেয় বল প্রয়োগ করো, এখন যে যার স্ববিবেচনা অনুসারে এই বল প্রয়োগ করে দাঙ্গা বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এখন আসেন 4 নম্বর। এই 4 নম্বর, এই আপনি আমি যখন যদি গুলি বর্ষণ করতে যাই, যদি এটা বেআইনি সমাবেশ হয়, যদি বেআইনি সমাবেশ হয়, গুলি বর্ষণ করতে গেলে অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করতে হবে। আপনি আমি যখন গুলি বর্ষণ করতে যাব অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করতে হবে। এরপরে কি বলছে, এই গুলি চালানোর বন্ধ করার পর অধিনায়ক নির্দেশ দানের ক্ষমতা তার আছে। তাহলে গুলি চালানো বন্ধ করা, এই যে আমরা যে গুলি ব্যবহার করতেছিলাম এই 4 নম্বরে আমরা গুলি মাইকিং করছি, সতর্ক করছি, হ্যাঁ, গুলি ব্যবহার করে আপনার চলে যান, ভালো থাকেন, বা এখানে ঝামেলা করেন না, আলোচনা করেন, যাই বলছেন সতর্কবাণী উচ্চারণ করেছেন 4। কিন্তু 5 আপনি গুলি চালানো বন্ধ, ওই যে নির্দেশ ছিল গুলি চালানো, এই গুলি চালানো বন্ধের জন্য অধিনায়ককে নির্দেশ দেবে, দানের ক্ষমতা তার আছে। ম্যাজিস্ট্রেট কি করলো, একবার গুলি চালাতে বলছে, গুলি চালাতে বলছে, আমরা কি করছি, আমরা গুলি চালানোর পূর্বে বা বল প্রয়োগ পূর্বে সতর্কবাণী উচ্চারণ করছি। সতর্কবাণী যখন উচ্চারণ করা শেষ তখন এই গুলি চালানো বন্ধেরও আমার নির্দেশ হয়েছে, ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছে অধিনায়ককে, তখন আমরা তার নির্দেশ জানাই তিনি এই ক্ষমতা আছেন, তখন গুলি চালানো বন্ধ করা লাগবে। যখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় তখন প্রবিধান 156 গ বিধির বর্ণিত একটি প্রতিবেদন, তাহলে যখন এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফেলালাম তখন 156 দ্বারা যে বিধান সেই বিধান মতে যে কি কি নিয়ম নীতি আছে 56 চলেন পাবানে, 56 সেই বিধান মতেই আমি আপনি পরিচালিত বা কার্যক্রম করব। এখন আবার বলি, সংক্ষেপে বলবো, দাগ দিয়ে রাখবেন, পেন্সিল দিয়ে দাগ দেন, আপনাদের পেন্সিল কিন্তু প্রয়োজনে কিনেছি। তাহলে সশস্ত্র দলে দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশে ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি আলোচনা করেন।
অথবা সশস্ত্র দলের সঙ্গে পুলিশের ভূমিকা কি আলোচনা করেন, পুলিশ দলের সাথে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য কি আলোচনা করেন, তখন চলে আসবেন 151 পুলিশ প্রবিধান 151 1943 সালে পুলিশ প্রবিধানের 151 এসে লিখবেন পুলিশ দলের অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব মানে পুলিশের বিন্যাস কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না, পুলিশের বিন্যাস কাজে ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করবে না 1 নাম্বার। 2 নাম্বার, কখন বল প্রয়োগ এবং গুলিবর্ষণ করতে হবে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবে, কখন বল প্রয়োগ এবং গুলিবর্ষণ করতে হবে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবে। 3, গুলিবর্ষণ বা বল প্রয়োগের জন্য পুলিশ অধিনায়ককে নির্দেশ দেবেন, গুলিবর্ষণ বা বল প্রয়োগ অধিনায়ককে নির্দেশ প্রদান করবেন। কাকে নির্দেশ প্রদান করলো? বল প্রয়োগের জন্য অধিনায়ককে নির্দেশ প্রদান করবেন এবং অধিনায়ক তার স্ববিবেচনায় এই কার্যক্রম পরিচালনা করবে। এরপরে আসেন, এই গুলিবর্ষণের পূর্বে অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করবেন। এই গুলিবর্ষণের পূর্বে পুলিশ অফিসার অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করবে। এরপরে গুলি চালানো বন্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট অধিনায়ককে নির্দেশ দেবে, গুলি চালানো বন্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট অধিনায়ককে নির্দেশ দেবে। এরপরে কি বলছে? 5, এই যে গুলি চালানো কার্যক্রম সব শেষ হয়ে গেলে আপনি এই পুলিশ প্রবিধানের 156 বিধি অনুসরণ করে যারা মারা গেছে তাদের মর্গে, যারা অসুস্থ তাদের হাসপাতালে, তাদের একটা তালিকা তৈরি করবেন, কতগুলো গুলির খরচ হয়েছে, কে পুলিশ কতগুলো আহত হয়েছে, সাধারণ জনগণ কতগুলো আহত হয়েছে, আপনাকে সেবা দিতে এসে কত লোক আহত নিহত হয়েছে, বিস্তারিত একটা প্রতিবেদন পুলিশ সুপার বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। ঠিক আছে? এটা কত বিধিতে করবেন? 156 বিধির পদ্ধতি অনুসারে করবেন। তাহলে 151 শেষ, 142 151। এরপর আসেন 152, অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দল সমূহের নিয়ন্ত্রণ। তাহলে পুলিশ দলের সাথে আমাদের যে অধিনায়ক থাকে বা আমাদের যে লিডার থাকে, যিনি অফিসার ইনচার্জ বলি বা সিসি ইনচার্জ বা ওই পোস্টের যিনি ইনচার্জ, সেই পুলিশ অফিসারের কথা বলছে। অধিনায়ক পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দলের সময় নিয়ন্ত্রণ। এই আপনি যখন ইন্সপেক্টর হবেন, সাব ইন্সপেক্টর হবেন, এখনো যে অফিসার র্যাঙ্কে আছেন, আপনার এখানে যে ফোর্স থাকবে এগুলো আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই সম্পর্কে বলছে। তাহলে খালি মনে করবে না যে এসপি মানে 100-150 লোক পায়, ইন্সপেক্টর হলে পারে 50 জন পায়, তাই এসপি হলে 80 জন পায়, এই নিয়ে টেনশন করবে না। পরে সুখ দেখাতে নিজের সুখও দেখবেন। আমিও আপনি যে এএসআই, কিন্তু আমরাও ডিউটি গেলে 5-10 জন 7 জন লোক পাই, তাহলে এটা গর্ব লাগার বিষয় যে আমাদের সাথেও লোক থাকে। ওই লোককেও আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেইটা যখন মাথায় রেখে পড়বেন তখন আপনার জন্য সহজ। আর আপনি যদি মনে করেন এই কাজটা তো অফিসারদের, বিসিএস এর, আমাদের আবার কিসের? ঠিক আছে, আমাদের ক্ষমতা আছে না? সবারই আছে। পিপটারও ক্ষমতা আছে। বিদ্যুৎ চলে গেছে। সারারা বিদ্যুৎ চলে গেছে, কিছু মনে করেন না। এখন আমার লাইট কাছে রাখার সমস্যা নেই, চার্জ মার দিয়ে রাখছি, সব ওকে। এখন আসলে অধিনায়ক পুলিশ অফিসার, আমরাই অধিনায়ক। মনে রাখবেন, নিজে কেন্দ্রিক যখন প্রশ্ন করে আলোচনা করবেন সেটা সহজ হয় এবং ভালো লাগে। তাহলে আমি আর আপনি যখন অধিনায়ক, তখন আমার আপনার কাজ কি খেয়াল করেন। 1 নাম্বার 152 এমন তিনি মানে আমরা অধিনায়করা এমন ভাবে বিন্যাস করবেন যাতে অবস্থান অনুসারে যতদূর সম্ভব কার্যকর গুলির ক্ষেত্রে থেকে কি বলছে, তিনি তাদেরকে এমন ভাবে বিন্যাস করবেন, মানে পুলিশের অধিনায়ক তাদেরকে এমন ভাবে বিন্যাস করবেন যাতে অবস্থান অনুসারে যতটা সম্ভব কার্যকর গুলির ক্ষেত্রে থাকে। মানে আপনি এত দূরে অবস্থান করবেন যারা বাহির থেকে ওরা যদি গুলি করে যাতে আমাদের গায়ে না লাগে। যেমন 300 গজের মধ্যে যেমন আমাদের 303 অস্ত্র গুলি যেত, রিভলভারের গুলি যদি যায় তাহলে কতটুকু যাবে? 50-60 কিলো 50-60 গজ। এরকম একটা হিসাব করে যে ওরা যদি অস্ত্র ব্যবহার করে তো ওদের থেকে আমরা এত দূরে অবস্থান করব যেন আমাদের গায়ে কোনো আঘাত ওরা করতে না পারে। তাহলে এই কাজটা কিরা করবে? এই অধিনায়ক করবে। তিনি তাদেরকে এমনভাবে বিন্যাস করবেন, মানে এমনভাবে বন্টন করবেন, এমনভাবে রাখবেন যতদূর সম্ভব তাদের যেন গুলির কোনো আঘাত এদের গায়ে না লাগে। নাম্বার 2, তিনি তার বাহিনীকে
উচ্ছৃঙ্খল জনতা এবং এর কাছাকাছি এই যে উচ্ছৃঙ্খল জনতা আছে এই তার বাহিনীকে মানে আমরা যে আমাদের সাথে যে সদস্য আছে এদেরকে আমরা এই উচ্ছৃঙ্খল জনতার খুব কাছাকাছি নিয়ে যাব না, খুব কাছাকাছি নিয়ে যাব না। তাহলে উচ্ছৃঙ্খল জনতার কাছাকাছি নেওয়া যাবে না, এইটা কাজ করবে অধিনায়ক, এই কাজটা করবে এই পুলিশ দলের অধিনায়ক। তাহলে উচ্ছৃঙ্খল জনতার কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না। এরপরে আসেন 3 নাম্বার, নিক্ষিপ্ত দ্রব্যাদির আঘাত কমান্ডার উদ্দেশ্যে গুলির নিক্ষিপ্ত মানে যেটা আঘাত মানে ছুঁড়ে মারবে দ্রব্যের আঘাতে কমান্ডার উদ্দেশ্যে পুলিশ দলকে যদি বিস্তীর্ণ করা হয় তবে তিনি তাদেরকে এত দূর পর্যন্ত বিস্তীর্ণ করবেন না যাতে গুলি বর্ষণের কঠোর নিয়ন্ত্রণের তার ক্ষমতায় ব্যাহত হয়। তাহলে এই যে আপনার পুলিশ অফিসারগুলো আপনি ছাড়া দেবেন যে ওই লোকগুলো যদি আক্রমণ করে আমরা সবাই একখানে থাকলে বড় ধরনের ক্ষতি হবো, একটু দূরে দূরে অবস্থান করি এবং এত দূরেও দেবেন না, এত দূরেও রাখবেন না যাতে আপনি গুলি চালানোর জন্য আপনার গুলি আপনার সদস্যের গায়ে লেগে না যায়, এমন ভাবে আপনি বিন্যাস করবেন, এমন ভাবে আপনি বন্টন করবেন এই সম্পর্কে বলছে যাতে আপনার আপনার সদস্য দ্বারা আপনার সদস্য ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে। এরপর আসছেন ব্যানেট সংযুক্ত করার আদেশ দেবেন। ব্যানেট সংযুক্ত করার অস্ত্রে প্রত্যেক সদস্যকে বলবেন আপনারা ব্যানেট সংযুক্ত করেন। তখন এরপরে পঞ্চম উপযুক্ত মনে করেন তখন দলকে তিনি গুলি বলার নির্দেশ দেবেন। এই অধিনায়ক যদি উপযুক্ত মনে করে, অধিনায়ক উপযুক্ত মনে করলে তিনি এই দলকে অস্ত্রের মধ্যে গুলি প্রবেশ করার জন্য অনুমতি দেবেন। তাহলে আগেই দেবে না, আগেই দেবে না, দেবে কোন সময় এই অধিনায়কের যদি মনে হয় না এখন এই অস্ত্রে গুলি লোড করার প্রয়োজন তাহলে উনি নির্দেশ দিলে তখন আপনি অস্ত্রে গুলি লোড দেবেন বা প্রবেশ করাবেন। তারপরে কি বলছে পঞ্চম, গুলি বর্ষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সাধারণ কোন দল 10 জনের বেশি লোক না থাকে এমন ভাবে তিনি তার বাহিনীকে বিভিন্ন উপদলে বিভক্ত করবেন। মানে গুলি বর্ষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই গুলি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে যখন আপনি কাজ করবেন আপনার 10 জনের বেশি লোক না থাকলে এমন ভাবে আপনার বাহিনীকে উপদলে মানে 10 জন যদি থাকে তা আপনি 3-4টে দলে ভাগ করলেন যে 3 জন করে যাও, বিভিন্ন পয়েন্টের থেকে ওরা মুভমেন্ট আসতে পারে, মোকাবেলা করতে থাকো। ঠিক আছে। আর গুলি কিভাবে করলে পরে আপনার দলে না লাগে সেই সম্পর্কিত ব্যাপক আলোচনা বাংলা আছে, আমি যেটুকু করে বলি ওইটুকুর উপর দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনি লেখার সময় সহজ। আর আপনি যখন পরীক্ষার কেন্দ্রে ওই বাসতে যাবেন তখন কিন্তু ব্রেনে কাজ করে না, তখন মনে হয় পুরোটা লেখলে মনে ভালো হয়। আর এই পুরোটা লিখতে গেছেন তো আপনি ফেল করে বসবেন, আসছে বছর আবার বসতে হবে পড়তে। ঠিক আছে। তো পড়তেছেন, কষ্ট করতেছেন, পেন্সিল দিয়ে রাখ দেবেন, ক্লাসটা শুনবেন। আমি কিন্তু নাইট করা লোক ঘুমাই নেই, মাথা খারাপ লাগলেও ওদের নিরস্তদের নেই, কিন্তু আপনাদের সহজ বলে নেই। এরপর এলাম, এরপর আছে সাথে কি বলছে, পুলিশ দল যদি দুই দিক থেকে আক্রান্ত হয়, পুলিশ দল আপনার এই পুলিশ দল যদি দুই দিক থেকে আক্রান্ত হয় হবার সম্ভাবনা থাকে তবে তিনি পুলিশ দলকে দুইভাবে নিয়োজিত করবেন। তারা যেন কোনো এক দিক থেকে মুখ করে অবস্থান করেন এবং উভয় দলের মাঝামাঝি একটা ফাঁকা রাখবেন যাতে তিনি উভয় সারির মধ্য দিয়ে চলাফেরা এবং গুলি বর্ষণের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন। আপনি দেখলেন যে দুই দিক থেকে আপনার আক্রমণ করছে, এই দুই দিক থেকে আক্রমণ করলে আপনি আপনার দলকে দুই দিক ভাগ করবেন, দুইজনের মুখ যেন দুই বিপরীতমুখী থাকে, দুইজনের মুখ বিপরীতমুখী থাকবে এবং এই দুই দলের মাঝখানে ফাঁকা রাখবেন। এই ফাঁকা জায়গাতে আপনি আসা যাওয়া করবেন অধিনায়ক এবং কমান্ড দেবেন কি করবেন কি করবেন না আপনার সিদ্ধান্তে ওই সদস্যরা পরিচালিত হবে। এগুলো কিন্তু আমাদের লাইনের আউট দিলে দেখায়, আমি আপনার মনে হয় যে এটা আন্দাজে, এটা কিন্তু আইনের ভাষা অনুসারেই কোনটা কার্যক্রম পরিচালনা করা হয়। ঠিক আছে। এখন 8, এই 152 এগুলো আপনার এতখানি লেখা লাগবে না, আমি সংক্ষেপ করে দিচ্ছি। পরিস্থিতি যতটুকু অনুমোদন করে, পরিস্থিতি যতটুকু অনুমোদন করে ততটুকু তিনি দাঙ্গা নিয়ন্ত্রণের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করবেন। পরিস্থিতি যতটুকু হয় ততটুকু আপনি নিয়ন্ত্রণ করবেন, এইভাবে নিয়ন্ত্রণ করে আপনি দাঙ্গাটা সমাধান করবেন। প্রত্যেক জায়গায় দেন আপনাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, আমাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। স্পেশাল পুলিশের যেমন 20 দ্বারা নির্দিষ্ট ক্ষমতার বেশি ওরা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। আপনি যখন আসামিকে গ্রেপ্তার করেন নির্ধারিত ক্ষমতার এমনভাবে নিয়ন্ত্রণ করবেন না, মানে নিয়ন্ত্রণ যতটুকু করার প্রয়োজন অতটুকু করবেন
এবং তল্লাশি যখন আপনি করবেন কোন স্থানে কতটুকু জায়গা করবেন, কোন এলাকা আপনি দেখবেন, তার নির্দিষ্ট সংখ্যা 57 দ্বারা আপনার নিয়ন্ত্রণ করে। ঠিক এই 152 পুলিশ পৌরবিধানের 152(8) কি বলছে, পরিস্থিতি যতটুকু আপনাকে অনুমোদন করে ততটুকু তিনি দাঙ্গা নিয়ন্ত্রণের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করবেন। মানে যতটুকু ততটুকু কঠোর হবেন, কিন্তু এমন কঠোর হবেন না যে সব শেষ করে দিচ্ছেন। এই কঠোরতা হলে কিন্তু আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা হবে, ওই যে তখন আর 132 আর আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, এখন আসেন 132 152 সঠিক বলি। 152 অধিনায়ক অধিনায়ক তার সদস্যকে এমন ভাবে বিন্যাস করবেন যাতে গুলি তাদের না গায়ে লাগে। অধিনায়ক তার সদস্যকে এমন ভাবে বিন্যাস করবেন যাতে গুলি তাদের গায়ে লাগে। 2 নাম্বার, উৎসুক জনতার কাছাকাছি নিয়ে যাবেন না। অধিনায়ক উৎসুক জনতার কাছাকাছি নিয়ে যাবেন না। এরপরে তারা যদি কোনো তারা নিক্ষিপ্ত দ্রব্যাদি আঘাত করে, নিক্ষিপ্ত যারা দ্রব্যাদি নিক্ষেপ করবে, এই নিক্ষিপ্ত দ্রব্যাদির আঘাত কমানোর জন্য আপনি তাদের থেকে দূরে অবস্থান করাবেন অথবা দলকে বিভক্ত করে দেবেন। এবং দলকে আপনি কি পারবেন, ব্যানেট সংযুক্ত করতে পারবেন। পঞ্চম বলছে, 4 বলছে ব্যানেট সংযুক্ত হওয়ার জন্য আপনি আদেশ দেবেন। আপনি অধিনায়ক বা অধিনায়ক স্যার ব্যানেট সংযুক্ত করার আদেশ দেবে। 5 নম্বর কি বলছে, গুলি ভরার জন্য, অস্ত্রে গুলি লোড করার জন্য নির্দেশ প্রদান করবেন। অস্ত্রে গুলি লোড করার জন্য নির্দেশ প্রদান করবেন। এই কথাগুলো দাগ করে রাখবেন। এখন ভালো না লাগলেও পরে রেকর্ডিং শুনে শুনে দাগ দেবেন। তাহলে গুলি বর্ষণের জন্য, গুলি লোড করার জন্য নির্দেশ দেবেন। এরপরে কি বলছে, 6 বলছে 10 জন সংখ্যক যদি লোক হয় এবং বিভিন্ন দিক থেকে যদি আক্রমণ হয়, তাহলে আপনি 10 জন দলকে বিভিন্ন ভাগে বিভক্ত করবেন। আপনার সদস্য যদি 10 হয়, তাহলে এই সদস্যদেরকে আপনি বিভিন্ন ভাবে বিভক্ত করবেন। এরপরে কি করবেন, এরপরে কি করবেন, দুই দিক থেকে আক্রমণ হয়, দুই দিক থেকে আক্রমণ হলে আপনি এই দলকে 2 ভাগে বিভক্ত করবেন, মাঝখানে ফাঁকা রাখবেন এবং এই দুই ধারের লোকের মাঝখানে আপনি আসা যাওয়া করবেন। পঞ্চম, পরিস্থিতি যতটুকু অনুমোদন করে, আপনার এই পরিস্থিতি যতটুকু অনুমোদন করে ততটুকু আপনি বল প্রয়োগ করে এই দাঙ্গা নিয়ন্ত্রণ করবেন। তার অধিক বল প্রয়োগ করা যাবে না বা নিয়ন্ত্রণ করা যাবে না। এই চলে গেলে 152। এরপরে আসেন মূল পড়া 153। যে স্যারেরা চলে গেছেন, হয়তো বিদ্যুৎ নাই এবং মূল্যবান পড়া 153, যেটা আপনারা বারবার ভুল করে ফেলেন। 153 প্রশ্নটা কি শুনবেন? 153 প্রশ্ন আসে, পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এই বিষয়টা আপনি যখন আসে তখন তখন ব্যবহার করবেন বিনা এই কি দিন কায় গ্রেপ্তারে 46(3) আত্মরক্ষা ব্যবহার করবেন এবং দাঙ্গা ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ ব্যবহার করবেন। তার মানে সব সময় আপনি ওই যখন 153 লেখছেন, ফট করে 100 ওই দাঙ্গা যখন আত্মরক্ষা লেখলেন 153 মারি দিলেন, গ্রেপ্তার লেখলেন 153 মারি দিলেন, তারপরে ওই ছত্রভঙ্গ লেখলেন 153 মারি দিলেন, অস্ত্র ব্যবহার হলে না 53 মারতেছেন। 53 কোথায় কোথায় আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে ধারণা দিচ্ছে। ঠিক আছে, বোঝা লাগবে, বুঝতে লিখলে সহজ। ফট করে বলবেন গাইডিতে স্যার এইটা আছে বা গাইডি ভাই এইটা আছে। গাইড কোনো বই না, গাইড পড়া যাবেন না, গাইড পড়া নিয়ে গর্ব করবেন না। মূল বই পড়বেন। আমি আপনাদের সামনে মূল বই উপস্থাপন করছি, আর এই মূল বইয়ের বাইরে আমি রেজাল্ট পড়িনি। নিরস্ত্র হন আর আপনি সশস্ত্র হন, মূলে থাকবেন। আর গাইডের কথা না বলাটা ইচ্ছায়, গাইড আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারেন, ওর জবাব দিতে নাই। ওর বিরুদ্ধে দেশের জনগণ কোনো সময় ফুসলে হতে পারে। যদি বেশি খারাপ লাগেন তাহলে যে ওই ফৌজদারি কার্যবিধির 199 কথা আপনার ওইটা বিজি ফ্রেশ বন্ধ করে দেবে, আপনার বই জব্দ করে ফেলাবে। ঠিক আছে, ইলাম আসলে নাইট ডিউটি করছি তো কষ্ট হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান 153। ও স্যার আর একটা শুনে যান, 153 পড়া নেই এখানে, বেশি না। 153, 54 কালকে 53 শেষ করবো। দাঁড়ান 53 আর কালকে পড়বো। তাহলে 153 বলছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। খেয়াল করবেন, আগ্নেয়াস্ত্রের যেখানে ব্যবহার চাবে, কোন কোন স্তরে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, তখন দেখেন আগ্নেয়াস্ত্রের ব্যবহারের 153 ক বলছে শুধুমাত্র নির্মুক্ত উদ্দেশ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়।
তাহলে কর পর্ব শেষ গেছে। এখন আছে কি রোমান সংখ্যা ব্যবহার করছে 1 2 3, এত কিছু আমার আপনার দরকার নেই। কিন্তু আপনি শুধু মনে রাখবেন, প্রথমে বলছে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কত, 96 থেকে 106। এইখানে যদি কখনো আপনি অস্ত্রগুলি ব্যবহার করে বসেন, হ্যাঁ, অস্ত্র ব্যবহার করে খুন করেন, খুন কিন্তু বিভিন্নভাবে করা যায়। এই মারা যায় কয়ভাবে, 100 দ্বারায়, দণ্ডবিধি আইনের 100, 103, 106। প্রত্যেক সময় কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যে আপনি মারি ফেলাবেন এমন বিধির বিধান নাই। আপনি কিল মারেও মারতে পারেন, আপনি একটা ওই অস্ত্র দিয়েও মারতে পারেন, কেমিক্যাল ছুরি দিয়েও মারি ফেলতে পারেন, ঠিক আছে? এটা আপনার বিষয়। শুধু অস্ত্র ব্যবহার করতে পারবেন, এতে আপনার যে সমস্যা হবে না, সেই জন্য 153 ব্যবহার করা হয়। যদি আপনি অস্ত্র ব্যবহার করে মারি ফেলান, গেলেন আপনার একটা লাঠি ছিল, লাঠি তার অস্ত্র না, তা আপনি এখন মারি দিয়েছেন, পেট্রোল শুয়ে পড়ছে, আপনার এটা আত্মরক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার আপনার অধিকার আছে। তাহলে 153 হচ্ছে আত্মরক্ষার অধিকার। এইখানে মারা যায় তিনটে ধারায়। একটা হচ্ছে লাগে দেহের ক্ষেত্রে 100, আর 103 হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, আর একটা হচ্ছে নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে। এই যে মারা যাবে, সব সময় কিন্তু অস্ত্র ব্যবহার করে মারা যায় না। উনি আপনি যে কোনো ভাবে আপনার সম্পত্তি দেহ রক্ষা করার জন্য তার মারি ফেলতে, মৃত্যু ঘটাতে পারেন। এটা আপনার ইন্টারফেয়ার। এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কর্মই অপরাধ না। এখন আসেন এই এই যে তাহলে 153 খ গেল, 153 খর পরে 153 গ, বেআইনি সমাবেশ সংক্রান্ত। বেআইনি সমাবেশ যখন আপনি বল প্রয়োগ করতেছেন, আপনি লাঠি লুটে মারছেন, বাঁশি টাশি মারতেছেন, গ্যাস গান ব্যবহার করে ফেললেন, শর্ট গান ব্যবহার করে ফেললেন, ঠিক আছে? এই শর্ট গান গ্যাস গান আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। যদি মরেও যায় তাও সমস্যা নেই, ঠিক আছে? তাহলে 100 কোন সময় ব্যবহার করা যায়? বেআইনি সমাবেশের ক্ষেত্রেও এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। বেআইনি সমাবেশ কখন ছত্রভঙ্গ করার সময় হয়? 127, 28। আপনি যখন ছত্রভঙ্গ করতে গেছেন তখন আমার আপনার কি হয়, এই অস্ত্র দ্বারা মোকাবেলা করা লাগতে পারে, তখন বলছে 153 গতে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। এরপর আসেন ঘরের ঘ। ঘরের ঘ আছে আপনি গ্রেপ্তারের ক্ষেত্রে। গ্রেপ্তারের আবার 3টে পয়েন্ট আছে। 3টে পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্ট, 46-এর 3 নম্বর পয়েন্ট, মৃত্যুদণ্ড যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেই ক্ষেত্রে আপনি আমি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি। আগ্নেয়াস্ত্র এছাড়া যদি গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ছাড়াও কি তার মারা যায় না? বাটাম আছে, এখন বাটাম মারি দেবেন, পলা দিয়েছে বাটাম মারি দিয়েছেন, পরি মরিয়ে গেছে, দাওয়া করছেন, পানির ভিতরে ঠেসে ধরছেন, মরিয়ে গেছে, পলা দিয়ে গেছে, পানির ভিতরে ঠেসে ধরছেন, ও মরিয়ে গেছে, এই যে মারা গেছে, তখন তার আগ্নেয়াস্ত্র ব্যবহার হল না। তখন কি আপনার এটি ব্যবহার করা যাবে? যাবে না। যদি অস্ত্র ব্যবহার করে ফেলেন, তখন এই 53 ব্যবহার করবেন। অস্ত্র ব্যতীত 53 ব্যবহার করা যাবে না, করে না। তাহলে আসসালামু আলাইকুম স্যার।